নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক অবশ্যই বাংলা বাজারের সমীক্ষা, বিহার কি বলছে। কিন্তু সেটা শুরু করার আগে আরেকবার বলে নিই, আমাদের সন্ধেবেলায় মতামত 6:30, 7টা, 7:30 নাগাদ যাচ্ছে। সকালবেলায় পলিটিক্স 8টা নাগাদ যাচ্ছে। এবং আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের বেল বাটন প্রেস করে রোজকার অনুষ্ঠান দেখার সুযোগ নিয়ে নিন। আর আমরা যে মতামত দিচ্ছি, যে কথাগুলো বলছি, সেগুলো নিয়ে আপনাদের মতামত নিশ্চয়ই করে আমাদের দেবেন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক বাংলা বাজারের সমীক্ষা, বিহার কি বলছে। এখনো পর্যন্ত বিহারের দ্বিতীয় দফার ভোটের হিসেব যা পাওয়া যাচ্ছে, তাতে প্রায় 66-67% বেশি ভোট পড়েছে। আগামীকাল দ্বিতীয় দফার ভোটের হিসেব নিশ্চিতভাবে 69 বা 70 হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। আর এটা সত্যিই বাম্পার ভোট, কারণ গতবারের 46 লক্ষ ভোট কাটা যাবার পরেও এই হিসেব প্রায় 7-8-9% বেশি ভোট পড়ছে বলে মনে হচ্ছে দ্বিতীয় দফাতে। বেশি ভোট পড়েছে মানেই তা সরকার বদলে দেবে এমন নয়, আবার এমনও নয় যে বেশি ভোট পড়ছে মানেই সরকার বাঁচানোর জন্য মানুষ বুথে আসছেন। এরমটাও হতে পারে যে একদল লোক এই সরকারকে সরানোর জন্য রাস্তায় বেরিয়েছেন, ইকুয়ালি সেটা বুঝতে পেরে একদল লোক যারা এই সরকারের সমর্থক, তারা ভোট দিতে আসছেন। অতএব ভোট পার্সেন্টেজ বেশি হচ্ছে। কিন্তু বেশি ভোট পড়া একটা ইঙ্গিত তো করে, একটা ইশারা তো বটেই। সবচেয়ে বড় কথা হলো, এই বাড়তি ভোট দিলেন কারা? এই বাড়তি ভোট যদি মহিলারা দিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে তা নীতিশ কুমারের সমর্থনে যাবে। যদি যুবকরা দিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে তা মহাগঠবন্ধনের দিকে যাবে। আমাদের কাছে যে ছবি বিভিন্ন বুথের প্রথম দফা এবং দ্বিতীয় দফার যা আসছে, তাতে লাইনে সে মহিলাদের বিরাট বিরাট লাইন। অতএব সেইটাই যদি ব্যাপার হয়, যদি মহিলাদের ভোট বেশি হয়, তাহলে নীতিশ কুমারের ভোট বাড়বে এবং এই সরকার আবার আরেকটা টার্ম টিকে যাবার একটা জায়গায় আছে। আবার যদি এই ভোট বেশি ইবিসিদের হয়, তাহলে সব হিসেব ঘেটে হয়ে যাবে, কারণ এবারে ইবিসিরা একটা জায়গায় যাবে না, অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আসলে বিহার নির্বাচন শুরু হয়েছিল একভাবে, এক ধরনের কথাবার্তা নিয়ে, দুজনের একেবারে চমকে দেওয়া এন্ট্রি এবং একজনের প্রায় বিদায় দিয়ে। প্রথম এন্ট্রিটা হচ্ছে রাহুল গান্ধী, ভোট চোর গদ্দি ছোড়। আর এসআইআর ইস্যু তুঙ্গে, সাসারাম থেকে পাটনা যাত্রা, বিরাট লোকজন, বিরাট একটা উত্তেজনা, বিশাল মিডিয়া কভারেজ, এবং শেষে মনে হচ্ছিল কংগ্রেস বিহারে আবার জমি ফিরে পাচ্ছে এবং কংগ্রেস নতুন করে একটা শক্তি হিসেবে উঠে আসছে। কিন্তু তারপরেই হঠাৎ জবনিকা পতন, নায়ক ছাড়াই সিনেমা চলতে থাকলে যেরকমটা হয় সেরকম বোরিং। আর সেই গ্যাপে ওই বিশাল উত্তেজনা, ভোট চোর গদ্দি চোর স্লোগানের পরিসমাপ্তি। অন্য এন্ট্রিটা ছিল প্রশান্ত কিশোরের। পুরো দক্ষিণী সিনেমাতে রজনীকান্তের মতো একটা এন্ট্রি, সিটি আর হাততালি। সবচেয়ে আলোড়ন, বেশি আলোড়ন শহর ঘেঁষা, পড়াশুনো জানার লোকেদের মধ্যে জাতপাতের ঊর্ধ্বে বিহারের পলায়ন, মাইগ্রেশন বন্ধ করা, বিহারের সার্ভিস সেক্টরকে আবার গড়ে তোলা, অর্থনীতির কথা, সুশাসনের কথা, একই ব্র্যাকেটে জঙ্গলরাজ আর নীতিশ কুমারের অপদার্থতার কথা। সেসব বলতে গিয়ে তিনি জোর গলায় বলেছেন, নীতিশবাবু যদি 25টার বেশি আসন পান, তাহলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন। এই ভূত তার পেছনে এবার লে লুল্লু বলে দৌড়বে সারা জীবন। কিন্তু সেই দুর্দান্ত এন্ট্রির পরে না আছে গল্পের মোচড়, না আছে টানটান উত্তেজনা ধরে রাখার মতন এলিমেন্ট। কাজেই যেই দুটো যুযুধান পক্ষ প্রতিটা আসনে জাতের কেবল নয়, সাবকাস্ট নিয়ে মাঠে নেমে পড়ল, তখন তার পাশ থেকে ভিড় সরে গেল। যারা থাকলো তাদের কথায় উনি ভালো বললেন, মানে তারা যেটা বলছেন যে উনি ভালো বলছেন, কাজের কথা বলছেন, কিন্তু আমরা আমাদের জাত বেরাদরির হিসেব ভুলে কি করে নির্বাচনে আমাদের মত প্রকাশ করব? অর্থাৎ আমি কর্মী, আমি ভোট দিতে যাব যখন, তখন একজন কর্মী ক্যান্ডিডেট থাকলে আমি কি করে একজন ব্রাহ্মণ বা একজন রাজপুত বা একজন ভূমিহার বা একজন অন্য কোনো কাস্টের কাউকে আমি ভোটটা দেব? যাদবকে কি করে ভোট দেব? আবার এটাও দেখার মতো ঘটনা যে ওই জাতপাতের ঊর্ধ্বে উঠে কথা বলা প্রশান্ত কিশোর একটা আসনেও, সেই আসনের প্রথম 4টে জাতির বাইরে, মানে সেই আসনে যত মানুষ রয়েছেন সেই জাতির যে 4টে প্রধান জাতি, তার বাইরে নিজের দলের প্রার্থী খাড়া করেননি।
এমন কোনো একটা আসনে এমন ক্যান্ডিডেট নেই যিনি ওই আসনে মাত্র 2 বা 5 বা 7% জাতের মানুষের প্রতিনিধি, মানে ধরুন একটা আসনে কর্মীদের প্রতিনিধি রয়েছে হয়তো 3%, না উনি ওখানে কর্মী দাঁড় করাননি, ওখানে প্রথম 4টে মেজর গ্রুপ থেকেই উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়েছেন, মানে আপনি আচুরি ধর্ম পরের শেখাও পিকে সেটাই বলে মেরে দিয়েছেন। এবং শেষমেশ ওয়ান ম্যান আর্মি হাঁফিয়ে গেল, ধীরে ধীরে পিছিয়ে পড়ল। এদিকে যে নীতিশ কুমারকে আমরা এটাই শেষ সার্কাস বলে ফতোয়াই দিয়ে দিয়েছিলাম, সেই নীতিশ কিন্তু স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস কথাটা মাথায় রেখে কচ্ছপের গতিতে এগোচ্ছিলেন। আমরা খেয়ালও করিনি কখন তিনি উইনিং পোস্টের কাছেই পৌঁছে গেছেন। খুব আলতো করে নির্বাচনের ঘোষণার ঠিক আগের দিন 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন প্রায় 1.34 কোটি মহিলার ব্যাংকে, জানিয়ে দিয়েছেন আরও আসছে। একেবারে ঘাড় সোজা করেই বিজেপির সঙ্গে বার্গেন করেছেন আসন নিয়ে, যেখানে যেমন ওষুধ দরকার সেখানে তেমন ঘুঁটি সাজিয়েছেন। মোকামাতে জেল থেকে অনন্ত সিংহ বাহুবলী, জিতে গেলে অবাক হব না, তিনি জেডিইউর প্রার্থী। টাকা, বাহুবলী, সরকারি মেশিনারির ব্যবহার কার জন্য? জেডিইউর জন্য, জেডিইউর প্রত্যেক প্রার্থীর জন্য। একান্ত দূরত্ব তিনি বজায় রেখেছেন সারাটা সময় জুড়ে বিজেপির সঙ্গে। পসমান্দা মুসলমানদের ভোট তার চাই, ইবিসি লিস্টে থাকা মুসলমানদের ভোট তার চাই। আর সবচেয়ে বড় লক্ষ্য জেডিইউর একটা সম্মানজনক আসন সংখ্যা, তিনি জানেন সেটা থাকলে নির্বাচনের পরে তিনিই মুখ্যমন্ত্রী, সে মহাগঠবন্ধন এনডিএ সেটা তিনি পরে কথা বলবেন। ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে রাষ্ট্রপতি হবার ফিলার গেছে ওনার কাছে। নাইডু আর উনি সমর্থন তুলে নিন, সরকার পড়ে গেলে নাইডু আবার ইন্ডিয়ার কনভেনার, নীতিশ রাষ্ট্রপতি। হ্যাঁ, এসব ছকবাজিও নাকি চলছে এবং সেসব কোনো খবরই রাখেন নাকি মোদি শাহ, তারাও তাদের ঘুঁটি তৈরি রেখেছেন। কিন্তু যাই হোক, এই নির্বাচন নীতিশ কুমারের কামব্যাক হয়ে থাকবে। এই নির্বাচন নীতিশ কুমারের আর একটা কামব্যাক। তিনি চলে কোথাও যাননি, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম তিনি এবার ভ্যানিশ হচ্ছেন। তিনি কিন্তু ফিরে আসছেন উইথ ফুল এনার্জি, এটাই দেখার। বিজেপির ভোট 20% এধারোধারেই থাকবে, যা আগেও ছিল, কিন্তু এটা দেখার যে জেডিইউর ভোট তাদের ঝোলাতে ট্রান্সফার হয়েছে কিনা। যা খবর পাচ্ছি তাতে সারা বিহার জুড়েই জেডিইউর ভোট বিজেপির খাতাতে যায়নি এমন নয়, কিন্তু বেশ কিছু বাছাই করা আসনে সম্ভবত নীতিশ কুমার একটা সবক, একটা লেসন শেখাতে চেয়েছেন, পেরোচ্ছেন। অন্তত তারাপুরে উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরীর আসন, লক্ষ্মীসরায়ে আর এক বিজেপির উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার আসন। এই দুটো আসন কিন্তু বিজেপির আসন। কোন দিকে যাবে সেটা বলে দেবে সাবোটাজ কতটা হয়েছে বা হলে কতটা, কোন পরিমাণে হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে। এই দ্বিতীয় দফার ভোটের অঞ্চল এমনিতেই একটু মহাগঠবন্ধন ঘেঁষা, কারণ এই অঞ্চলের মধ্যেই আছে সংখ্যালঘু দূষিত অনেকগুলো কনস্টিটুয়েন্সি। বিজেপি গতবারের আসন ধরে রাখবে, প্রায় তাই। 2-1 জায়গাতে হড়কে যেতে পারে, মানে 2-1টা আসন এধারে ওধারে কম পেতে পারেন, কিন্তু সেই কমতি পূরণ করবে এলজেপি, হামের মতন দলগুলো। আর এনডিএ সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলবে বলে আমার খবর। তাহলে মেজর কম্পোনেন্ট আরজেডি কি করলো? কেবল আরজেডি নয়, মহাগঠবন্ধন মুসলমান যাদব সমীকরণের বাইরে বের হতে পারলো না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের কাছে এবারে জয় অধরা থেকে গেল। এই প্রত্যাশিত ব্যর্থতার মূল কারণ অনুসন্ধান যদি করে কেউ, তাহলে বোঝা যাবে এটা তাদের চিরাচরিত যে MY মুসলমান যাদব সমীকরণের বৃত্ত পার করে সমাজের আর অন্য বড় অংশে পৌঁছতে না পারার সীমাবদ্ধতা। 90-এর দশক থেকে বিহারের রাজনীতিতে রাষ্ট্রীয় জনতা দল এক অদম্য শক্তি হিসেবে পরিচিত, এবং এই শক্তির আদত ভিত্তি হলো এক বিশ্বস্ত এবং প্রায় অভেদ্য ভোট ব্যাংক, যা MY বা মুসলিম যাদব সমীকরণ নামে সবাই জানে। রাজ্যের মোট ভোটারের প্রায় 30% এই দুই সম্প্রদায় থেকে আসে। কোনো একটা দলের জন্য রক সলিড 30% ভোট কম কথা নয়, এবং সেটা কিন্তু এই আরজেডির কাছে আছে। কিন্তু বিহার বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 122টা আসনের ম্যাজিক সংখ্যা দরকার। সেটা ছুঁতে হলে MY ভোট ব্যাংকের বাইরে অন্তত 15% কি তার চেয়ে একটু বেশি এক্সট্রা সমর্থন নিশ্চিত করাটা জরুরি, যা আরজেডির কাছে নেই। আর সেই জন্যই আরজেডি ঐতিহাসিক MY সমীকরণটা আজকে বিহারের রাজনীতিতে কার্যত অকার্যকর, পলিটিক্যালি ইনঅ্যাডিকুয়েট হয়ে উঠেছে। মানে এটা যথেষ্ট নয়। যদিও তেজস্বী দলের ভিত্তিকে বিস্তৃত করার জন্য একটা নতুন কৌশল নিয়েছিলেন, যেটাকে উনি বলছিলেন মাই বাপ। মাই বাপ এই সমীকরণটা কি ছিল? মুসলিম যাদবের বাইরে, মানে MY এর বাইরে বহুজন
দলিত মানে ওই বহুজন বাপের বিয়ের ওই বহুজন দলিত পিছড়ে, অগ্রজ মানে উচ্চবর্ণ আপার কাস্ট, আধি আবাদি আর একটা মানে আধি আবাদি মানে হচ্ছে নারী, আর পিছড়া মানে অনগ্রসর এবং গরিবদের পুয়োর তাদের সমর্থন পাওয়া। মানে একটা হচ্ছে গিয়ে দলিত যারা, তারপরে অগ্রজ, আধি আবাদি, অনগ্রসর মানে হচ্ছে গিয়ে গরিব এবং পিছড়ে তাদের সমর্থন, মানে বাপ একটা একটা ইকুয়েশন, মাই তার সঙ্গে জুড়ে, এই দুটোকে পেলে একটা 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 বড় যে সমর্থন ভূমি পাওয়া যাওয়া, মানে এটাই অন্তত কাগজে কলমে প্ল্যানিং ছিল, সম্ভবত কাগজেই থেকে গেছে সেটা। তেজস্বী যাদবের এই নতুন সমীকরণের পরেও নির্বাচনে শেষ দিনে এসে যদি মহাগঠবন্ধন সংখ্যাগরিষ্ঠতা না পায় 14 তারিখে, যা আমরা মনে করছি আজকে, তাহলে আলোচনা দরকার কেন এই পরিকল্পনা কাজে এলো না। আমার মনে হচ্ছে 3টে কারণে বা 3টে ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে ইবিসিদের অবিশ্বাস, 2 হচ্ছে জোটের অভ্যন্তরীণ দুর্বলতা, কংগ্রেসের খারাপ ফল, 3 হচ্ছে বামেদের প্রভাব বিস্তারের সীমিত সাফল্য। মহাগঠবন্ধনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নীতিশ কুমারের এই দুর্গে ভাঙন ধরানোটা জরুরি, যা মনে হচ্ছে না তারা পেরেছে। রাজ্যে 34% ইবিসি পরিবারের মাসিক আয় 6,000 টাকার কম। তাদের মূল চাহিদা হলো অর্থনৈতিক নিরাপত্তা, চাকরি, সুশাসন। শুধুমাত্র সামাজিক ন্যায় বিচারের স্লোগান নয়, তাদের প্রয়োজন প্রকৃত অর্থনৈতিক মুক্তি। তাদের সমর্থন জোগাড় করার জন্য আরজেডি শুধু অযাদব ওবিসি ইবিসি নেতাদের টিকিট দেয়নি, বরং নীতিশ কুমারের পুরনো ভোট ব্যাংক কুশওয়া সম্প্রদায়ের 6 জন প্রার্থীকে টিকিট দিয়েছে। এনডিএর ভোটে একটা ভাগ করার চেষ্টা করেছে। বিকাশশীল ইনসান পার্টি মুকেশ সাহানিকে জোটের উপমুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেছে। সাহানি মল্লা বা নিষাদ সম্প্রদায়ের নেতা, ইবিসি হিসেবে যারা রেজিস্টার্ড, আর রাজ্যের জনসংখ্যার প্রায় 9% ভোটকে তারা প্রভাবিত করতে পারে, যার লক্ষ্য ছিল উত্তর বিহার, বিশেষত মিথিলাঞ্চল এবং সীমাঞ্চল যেখানে মাল্লাদের উপস্থিতি বেশি, সেখানে সমর্থন বাড়ানো। কিন্তু এই সমস্ত প্রতীকী চেষ্টার পরেও মহাগঠবন্ধন গুরুত্বপূর্ণ ভোট ব্যাংকের আস্থা জোটাতে ব্যর্থ বলে মনে হচ্ছে, মানে আমার কাছে যা খবর। এর প্রধান কারণ ইবিসি ভোটারদের একটা বড় অংশের 1990-এর দশকে আরজেডির শাসন আমলের ঐতিহাসিক অবিশ্বাস এবং জঙ্গলরাজের ভয় গভীরভাবে গেঁথে আছে। আসলে যাদব মানে ওবিসিদের সঙ্গে ইবিসিদের একটা পুরনো লড়াই ছিল। তাদের কাছে আরজেডির ক্ষমতায় ফেরা মানে শুধু MY এর প্রতিনিধিত্ব বৃদ্ধি নয়, যাদব সম্প্রদায়ের আধিপত্যের প্রত্যাবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই ভয়টাকে বারবার ব্যবহার করেছে, আরজেডিকে সানশা এবং নিজেকে জনগণের মাইবাপ হিসেবে তুলে ধরেছেন। মাইবাপ ভার্সেস মাইবাপ। মহাগঠবন্ধনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে দ্বিতীয় প্রধান বাধা হলো জোটের অন্যতম শরিক কংগ্রেসের খুব খারাপ পারফরমেন্স। কংগ্রেস অনেক বেশি আসনে লড়ছে, আর সেখানে খারাপ ফল করবে, যা জোটের সামগ্রিক সম্ভাবনাকে আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবেই। 2020 সালে বিধানসভা নির্বাচনেও এই একই ব্যাপার হয়েছিল। এনডিএর চেয়ে মাত্র 15টা কম মহাগঠবন্ধন আসন পেয়েছিল। ভোট পার্সেন্টেজ প্রায় এক। এনডিএ পেয়েছিল 125, এমজিবি মানে মহাগঠবন্ধন পেয়েছিল 110। এই সামান্য ফারাকের জন্য কংগ্রেসের দুর্বল স্ট্রাইক রেটটা সেবারে দায়ী ছিল। সেবারে 70টা আসনে লড়েছিল, জয় পেয়েছিল মাত্র 19টা। এবারে ওই 16 থেকে 19, তার বেশি নয়, কিছু কমবে, বাড়বে না, তারা পাবে। তার মানে মহাগঠবন্ধনের তৃতীয় গুরুত্বপূর্ণ শরিক ছিল বাম দলগুলো, বিশেষত CPIM এর লিবারেশন। বামেরা কি তাদের প্রভাব আরও ছড়িয়ে দিতে পারলো? বিশ্লেষণ দেখাচ্ছে বামেরা যেখানে লড়েছে সেখানে তারা দুর্দান্ত ফল এনেছে, কিন্তু তাদের প্রভাবের বিস্তার রাজ্য জুড়ে হয়নি। CPIM এর লিবারেশন তাদের রাজনীতিতে জাতি, শ্রেণী, লিঙ্গ বিভাজনের ওপরে সামাজিক ন্যায় বিচারের একটা শক্তিশালী এজেন্ডা তৈরিও করেছে, কিন্তু তারা এই জোটের গুণগত মানের শরিক, হাই কোয়ালিটি পার্টনার, কিন্তু সংখ্যাগতভাবে বড্ড দুর্বল, লো ভলিউম সাপ্লায়ার, মানে খুব বিরাট দেবার মতন জায়গায় তারা নেই। তাদের উচ্চ স্ট্রাইক রেট, তাদের হাই স্ট্রাইক রেট দেখায় যেখানে তারা লড়ছে সেখানে তারা সামাজিক ন্যায়, অর্থনৈতিক ইস্যুগুলো, ইবিসির ভোট টানতে পেরেছে বা এবারেও পারছে, কিন্তু তাদের প্রভাব রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়েনি, বরং তার নির্দিষ্ট অঞ্চল বা পকেটেই সীমাবদ্ধ ছিল, যার ফলে লিবারেশন এবার আগের থেকে খুব ভালো কিছু করবে না তেমন কোনো খবর নেই। কিছু আসন কমতে পারে। নরেন্দ্র মোদী মহাগঠবন্ধনের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে জঙ্গলরাজ ন্যারেটিভকে আবার জাগিয়ে তুলেছেন, খানিকটা পেরেওছেন। এই ন্যারেটিভটা অযাদব ওবিসি, ইবিসি এবং আপার কাস্ট ভোটারদের মধ্যে আরজেডির
অতীতের শাসন এই ছবিটাকে আবার ফিরিয়ে ফিরিয়ে আনে। এই ফ্ল্যাশব্যাক কাজ করছে, ওই অত্যাচারের সময়গুলো কাজ করছে। মোদী সরাসরি আক্রমণ করে বলেছেন যারা একসময় বিহার শাসন করত তারা নিজেদের শাহেনশাহ মনে করতো। হ্যাঁ, মানুষের সেই স্মৃতি মনে আছে, এক দীর্ঘ সময় ধরে আমাদের বাংলাতে 70-এর সেই কালো দিনগুলোর মতন প্রত্যেকটা ইলেকশনে আসতো 70-এর সেই কালো দিনের কংগ্রেসকে ভোট দেবেন না। লোকের মনে পড়ে যেত সেই 70 দশকে সেই অত্যাচারের কথাগুলো। সেরকম এই লালু যাদবের যে এই একটা বিরাট বড় সময়, সেই কথাগুলো জঙ্গলরাজ হিসেবে প্রতিষ্ঠিত এবং সেই স্মৃতিটা বারবার ফিরে আসে। শেষ কথা বলবো, ফলাফল বের হলে বুঝবেন নীতিশ এই নির্বাচনের হিরো। বুড়ো হারে ভেলকি কিন্তু তিনিই দেখালেন, কিন্তু ফলাফল কি দারুণ ডিসিসিভ কিছু হবে, মানে একটা বিরাট ফারাক থাকবে, সেটা বলতে গেলে পিকের কথা আসবেই। তিনি এবারে নতুন খেলোয়াড়, তার কথা লোকজন শুনেছে, তিনি কিছু ভোট পাবেন। যদি 5-6% ভোট পেলেন এবং আসন যদি নাই জোটে, লড়াইটাকে কিন্তু তিনি খানিকটা হাড্ডাহাড্ডি করে তুলবেন, এটা নিশ্চিত। আর যদি তিনি 12-14% ভোট পান, 5-6টা আসন পান, তাহলে এই নির্বাচনের পরে সরকার তৈরি হতে অনেক টাকা খরচ হবে, রিসর্ট বুক করতে হবে, কিন্তু সে খেলাতেও তো মাহির মোদি শাহ। কাজেই বিহার 25-এর নির্বাচনে অ্যাডভান্টেজ এনডিএ। হ্যাঁ, এটাই বাংলা বাজারের সমীক্ষা। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।